আসসালামু আলাইকুম ভাইয়া পুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? তাহলে সবাই দেখো, আজকে আমরা কি দেখবো? এসএসসি রসায়ন তৃতীয় অধ্যায় পরমাণুর গঠনের লেকচার 1। হ্যাঁ, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আজকে সেরা একটা ক্লাস হবে। তোমাদের যাদের এই অধ্যায় নিয়ে সমস্যা আসে, শুধু ভাইয়াকে একটু সময় দাও, বুঝছো? ভাইয়ার সাথে একটু যুক্ত হও। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই অধ্যায়টা আমরা একদম জিরো থেকে আপার লেভেল পর্যন্ত যা লাগে, হ্যাঁ, বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ সব কভার করা হবে। আর ইনশাল্লাহ আমরা যে টাইপগুলো দেখাবো, যে টপিকগুলো পড়াবো, এইগুলো থেকেই আশা করি থাকবে। হ্যাঁ, তাহলে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, আমাদের ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। হ্যাঁ, সবাই যুক্ত হও দ্রুত। আর ভাইয়াকে একটু জানাও সবকিছু ঠিক আছে কিনা। কিছুক্ষণের ভিতরে আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, সব একটু দ্রুত যুক্ত হও। আর একটু জানাও তো ভাইয়াকে সবকিছু ঠিক আছে কিনা, কে কোথা থেকে ক্লাস করতেছ। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হও, তাড়াতাড়ি আমরা শুরু করে দিব ক্লাসটা। একটু বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দাও। হ্যাঁ, সেরা একটা ক্লাস হবে। সবাই একটু শেয়ার দাও ক্লাসটা। হ্যাঁ, পরিচিত গ্রুপগুলোতে শেয়ার দাও। হ্যাঁ, একটু জানাও ভাইয়াকে সবকিছু ঠিক আছে কিনা। আমরা শুরু করে দেব ক্লাসটা কিছুক্ষণের ভিতর। সবাই একটু যুক্ত হয়ে যাও। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করে দিতেছি। হ্যাঁ, আশা করি তোমরা সবাই যুক্ত হয়েছো আর সবকিছু ঠিক আছে। একটু মনোযোগ দাও, একটু খাতা কলম নিয়ে বসো ভাইয়ের সাথে। হ্যাঁ ভাই, যেই বিষয়গুলোর কথা বলবো। আচ্ছা, এই যে সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম নাসরিন। তাহলে দেখো আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, প্রথমে আমরা কি দেখবো ভাইয়া? দেখো, শুরুতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল জিনিসটা কি। হ্যাঁ, মৌলিক পদার্থ বা মৌল মানে হচ্ছে যে যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থটাই পাওয়া যাবে। হ্যাঁ, অন্য কিছু পাওয়া যাবে না, সেটাকে আমরা কি বলতেছি? মৌলিক পদার্থ বা মৌল। তাহলে আমার সাথে একটু সংজ্ঞাটা লেখা বললাম। যে পদার্থকে ভাঙলে, যে পদার্থকে ভাঙলে, পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থ পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? মৌল বা মৌলিক পদার্থ। শুধুমাত্র সেই পদার্থ পাওয়া যায়, সেই পদার্থ পাওয়া যায়, পদার্থ পাওয়া যায়। এই সংজ্ঞাটা একটু লেখো। হ্যাঁ, এখন শোনো ভাই, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা জানো? এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে কতটি? 118টি। তাহলে এ পর্যন্ত মৌলের সংখ্যা কতটি? 118টি মৌল আবিষ্কৃত হয়েছে এই পর্যন্ত। এদের ভিতরে আবার কিছু মৌল হচ্ছে তোমার প্রকৃতিগতভাবে পাওয়া যায়। এরকম মৌলের সংখ্যা কতটি জানো? প্রকৃতিগতভাবে পাওয়া যায় হচ্ছে তোমার 98টি।
আর বাকি মৌলগুলো হচ্ছে তোমার কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। তাহলে ভাই আজকে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি পরমাণুর গঠন। এই পরমাণুর গঠনের আজকে হচ্ছে লেকচার 1। শুরুতে আমি যে জিনিসটা ভাই তোমাদেরকে বুঝাইলাম সেটা হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ জিনিসটা কি। সহজ কথায় যেই পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থটাই পাওয়া যাবে, অন্য কোনো কিছু পাওয়া যাবে না, সেটাকে আমরা বলতেছি মৌল বা মৌলিক পদার্থ। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটা ভাইয়ের সাথে বলো? 98টা। 118টি। কতটি? 118টি। এদের ভিতরে তোমার প্রকৃতিতে পাওয়া যায় কয়টি? 98টি। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, আর বাকিগুলো কই পাওয়া যায় ভাই? বাকিগুলো হচ্ছে তোমার ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করা হয়। এখন দেখো, তাহলে মৌল জিনিসটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এখন আসো যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার যৌগ জিনিসটা কি। শোনো, যৌগ মানে হচ্ছে যেই পদার্থকে তুমি যদি ভাঙো তাহলে দুই বা ততোধিক কি পাওয়া যাবো? মৌল পাওয়া যাবো। দুই বা তার অধিক মৌলের সমন্বয়ে যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা বলতেছি যৌগ। যেমন তোমাদেরকে আমি যদি একটা উদাহরণ দেখাই, যে পানি আছে না, পানির সংকেতটা কি বলতো? H2O। এইটাকে তুমি যদি ভাঙো ভাই, এখানে কি পাবা বলতো? এখানে আমরা কি কি দেখতেছি? এখানে আছে হাইড্রোজেন ও অক্সিজেন। বুঝছো? আচ্ছা, এই যে দেখো আবার যে গ্লুকোজ, এটা সংকেত কি? C6H12O6। দেখো এই যে দুইটা জিনিস যে আমি লিখলাম, পানি এবং কি তোমার গ্লুকোজ, এদের ক্ষেত্রে খেয়াল করো তো ভাইয়া, এরা হচ্ছে যৌগ। কেন যৌগ বলতে পারবা? কারণ এখানে দেখো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত হয়েছে। পানির ভিতরে আমরা কি কি দেখতে পাই বলতো? পানির ভিতরে কি কি থাকে? হাইড্রোজেন আর অক্সিজেন থাকে না? এখানে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন দেখতে পাইতাছি। গ্লুকোজের ভিতরে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এদের সমন্বয়ে গঠিত হয়েছে। তাহলে এরা হচ্ছে যৌগ। তাহলে মৌল আর যৌগর মূল পার্থক্যটা বুঝতে পারছো? মৌল মানে হচ্ছে একটা সিঙ্গেল জিনিস, যেটাকে ভাঙলে তুমি ওই জিনিসটাই পাবা। আর যৌগ মানে কি? যৌগকে তুমি যদি ভাঙো তাহলে দুই বা ততোধিক মৌল পাবা। দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা কি বলবো? যৌগ বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে যৌগিক পদার্থ বা যৌগ জিনিসটা বুঝতে পারছো এবং মৌল বুঝতে পারছো। এখন দেখো এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে, যে এই যে পানির অণুতে যে আছে, এই পানির অণুতে তোমার হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? হ্যাঁ, এদের অনুপাতটা জানতে চাই। এখানে আমি যদি বলি হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত, এবং অক্সিজেনের অনুপাত, তাহলে বলো তো এদের অনুপাত কত হবে? পানিতে কয়টা হাইড্রোজেন আছে দেখো তো? এখানে হাইড্রোজেন থাকে হচ্ছে 2টা, অক্সিজেন থাকে কয়টা? 1টা। তাহলে এদের অনুপাতটা হবে তোমার 2:1। এদের অনুপাত কি হবে ভাই বলো তো? এদের অনুপাত হবে 2:1। বলো, এতটুকু বুঝতে পারছো? তাহলে আশা করি আমরা কি দেখলাম? মৌলিক পদার্থ বা মৌল বুঝলাম, যৌগিক পদার্থ বা যৌগ বুঝলাম। হ্যাঁ, যৌগ মানে হচ্ছে দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হবো। কিসের সমন্বয়ে? দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে বা মৌলের সমন্বয়ে গঠিত হবো। ঠিক আছে, এরপর আসো, এটা আমরা বুঝতে পারছি। এখন আসো যে পরমাণু কি। পরমাণু মানে হচ্ছে তোমার মৌলের একটা ক্ষুদ্রতম কণিকা। পরমাণু মানে কি বললাম? পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণিকা। তাহলে এটা কি বলতো? এটা হলো মৌলের ক্ষুদ্রতম একটা কণা। বুঝছো? মৌলের ক্ষুদ্রতম কণা, মৌলের ক্ষুদ্রতম কণা, এটা হচ্ছে তোমার কি একটা মৌলের ক্ষুদ্রতম কণা, পরমাণু, যার ভিতরে কি থাকবে বলতো? মৌলের ধর্ম বা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। মৌলের ধর্ম বিদ্যমান থাকবে। মৌলের ধর্ম কি? বিদ্যমান। শোনো জিনিসটা কেমন দেখো, আমি যদি বলি তোমাকে যে অক্সিজেন যে মৌলটা আছে, আমি যদি বলি অক্সিজেনের একটা পরমাণু, এই অক্সিজেন পরমাণুর ভিতরে তুমি কি নাইট্রোজেনের ধর্ম পাবা? অবশ্যই না। অক্সিজেন পরমাণুর ভিতরে তুমি কার ধর্ম পাবা? অবশ্যই অক্সিজেনের ধর্ম পাবা। তাহলে পরমাণু হচ্ছে মৌলের একটা ক্ষুদ্রতম কণা। কি বললাম ভাইয়া? পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলের একটা ক্ষুদ্রতম কণা, যার ভিতরে ওই মৌলের কি ধর্মগুলা বিদ্যমান থাকবো। কি থাকবো? মৌলের ধর্ম বিদ্যমান থাকবো। তাহলে এটা বুঝছো? পরমাণু জিনিসটা বুঝতে পারছো? তাহলে বলো তো, আমি যদি বলি অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণুতে কার ধর্ম বিদ্যমান? অক্সিজেন পরমাণুর ভিতর কার ধর্ম বিদ্যমান থাকবো? পরমাণুতে এই অক্সিজেন যে মৌলটা আছে, এই মৌলের ধর্ম বিদ্যমান। মৌলের ধর্ম বিদ্যমান। বুঝছো?
আচ্ছা, তাহলে এইটা বুঝতে পারলা যে পরমাণু কি, বুঝছো? এখন আসো যে অণু জিনিসটা কি। অণু জিনিসটা হচ্ছে সহজ কথায় তোমার দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে, হ্যাঁ, দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যে জিনিসটা গঠন হয় সেটাকে আমরা বলতেছি অণু। তাহলে অণু কি বলো? দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে এবং রাসায়নিক বন্ধনের মাধ্যমে যেটা গঠিত হয় তাকে আমরা কি বলতেছি? অণু বলতেছি। যেমন আমি যদি বলি এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেনের পরমাণুর সমন্বয়ে তৈরি হলো তোমার H2। তাহলে এই H2 একটা কি? H2 হচ্ছে একটা অণু। এটা একটা কি? এ হচ্ছে তোমার একটা অণু। বুঝতে পারছো? আচ্ছা, এটা বুঝতে পারলা। আবার দেখো আমি যদি বলি যে হাইড্রোজেন আর অক্সিজেন এরা মিলিত হয়ে কি তৈরি করে? H2O। তোমার যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু যে আছে এরা, এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে তোমার কি তৈরি করব? এরা মিলিত হয়ে কিন্তু তোমার পানি তৈরি করে। তাহলে এটা একটা অণু। বুঝতে পারছো? আবার আমি যদি বলি তোমার এরকম যে ক্লোরিন যে আছে, এই ক্লোরিন পরমাণু আর ক্লোরিন পরমাণু, হ্যাঁ, এরা মিলিত হয়ে কি তৈরি করব? Cl2। তাহলে এটা হচ্ছে একটা অণু। তাহলে অণু জিনিসটা কি বুঝতে পারছো? অণু জিনিসটা কি বুঝতে পারছো নাকি বলো তো? অণু মানে কি সহজ কথাই? অণু মানে হচ্ছে দুই বা ততোধিক পরমাণুগুলো যে আছে একটা বন্ধনের মাধ্যমে, যেটাকে আমরা কি বন্ধন বলতেছি ভাইয়া? যেটাকে আমরা বলতেছি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের যে পঞ্চম অধ্যায়টা আছে না, রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ওইখানে আমরা বিভিন্ন ধরনের বন্ধন দেখব। তোমার কি বন্ধন আছে? আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, হ্যাঁ, ওই বন্ধন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে ওই যে বন্ধনের মাধ্যমে তোমার পরমাণুগুলো কি হয়? একে অপরের সাথে যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি করতেছে সেটাকে আমরা কি বলতেছি? অণু বলতেছি। বলো, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এই অণু পরমাণু এইগুলো নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে অণু পরমাণু বিষয়টা বুঝতে পারছো? এটা নিয়ে আর কোনো কি নেই, সমস্যা নেই। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। এখন আসো, এই দেখো প্রতীক জিনিসটাকে এটা একটু বুঝতে হবো। হ্যাঁ, মৌলের প্রতীক মানে কি? মৌলের প্রতীক মানে হচ্ছে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রতীক কাকে বলে বললাম? মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে। মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে, মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে, ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলবো? ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে, বুঝছো? সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। সংক্ষিপ্ত রূপকে কি বলে বলো? প্রতীক। প্রতীক বলে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো প্রতীক জিনিসটা কি। যেমন ধরো আমি যদি মৌলের কথা যদি তোমার বলি হাইড্রোজেন, হাইড্রোজেন যদি বলি, হাইড্রোজেন, এখন দেখো এর ইংরেজি নামটা যদি লিখি হাইড্রোজেন, এই দেখো এই যে হাইড্রোজেন তার ইংরেজি নাম, তাহলে সংক্ষিপ্ত রূপ এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এইচ দ্বারা। তাহলে এখানে প্রতীককে, প্রতীক হচ্ছে এইচ। বুঝতে পারছো? আবার আমি যদি বলি তোমার অক্সিজেন, যদি বলি অক্সিজেন, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি বলবো? এর ইংরেজি নাম, তোমার যে অক্সিজেন আছে তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ও দ্বারা। তাহলে এটা হচ্ছে তার প্রতীক। তাহলে প্রতীক জিনিসটা কি বুঝছো? কোন একটা মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম আছে না, তার সংক্ষিপ্ত রূপটাকে কি বলে? প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে কি? এইচ। অক্সিজেনের প্রতীক হচ্ছে কি? ও। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রতীক জিনিসটা কি এটা বুঝতে পারলাম। এখন আসো যে এই যে তোমাদের বইয়ে একটা ছক আছে, বুঝছো? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট যে ল্যাটিন নামের ছক। হ্যাঁ, দেখো এই যে কপারের ল্যাটিন নামটা কি? এই কাপ্রাম থেকে আসছে ল্যাটিন নাম, এখান থেকে প্রতীক আসছে সিইউ। অ্যান্টিমনি, হ্যাঁ, এসবি দ্বারা প্রকাশ করা হয়। টাংস্টেন, এই মার্কারি,
এই জি, এই যে আমি দেখো এখানে যে কয়টা দিছি, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার খুবই খুবই 5 স্টার ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসলে তোমার দেখবে এমসিকিউতে এইগুলো থেকে 100% আসবে, বুঝছো? এইগুলো থেকেই আসে বেশিরভাগ বেশিরভাগ এইগুলো থেকে। ওকে, এই লেটির নামগুলো একটু মনে রাখতে হবো। এখন আসো সংকেত জিনিসটা কি। সংকেত মানে হচ্ছে কোন মৌল বা যৌগের অনুসংক্ষিপ্ত রূপকে সংকেত বলি। তাহলে সংকেত মানে কার সংক্ষিপ্ত রূপ? অনুসংক্ষিপ্ত রূপ। আমি আবার বলি শোনো, মৌলের সংক্ষিপ্ত রূপকে বলে প্রতীক, মৌলের সংক্ষিপ্ত রূপকে বলে প্রতীক, আর অনুসংক্ষিপ্ত রূপকে বলে সংকেত। অনুসংক্ষিপ্ত রূপকে কি বলে? সংকেত বলে। কোনো মৌল বা যৌগের অনুসংক্ষিপ্ত রূপ। যেমন দেখো, আমি যদি বলি এই Cl ক্লোরিন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার একটা প্রতীক, এটা একটা প্রতীক, এটা একটা তোমার প্রতীক। কিন্তু আমি যদি বলি এই ক্লোরিন প্লাস ক্লোরিন মিলিত হয়ে তোমার ক্লোরিন অণু তৈরি করলো, ক্লোরিন অণু, তাহলে এইটা হচ্ছে তোমার সংকেত। অনুসংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? সংকেত বলি না, এটা হচ্ছে সংকেত। এরপরে দেখো পানির সংকেত কি? এই যে H2O, এটা একটা অণু, তাহলে এর সংক্ষিপ্ত রূপ যে আছে এটাও একটা কি? সংকেত। এরপরে আমি যদি বলি যে হাইড্রোজেন একটা পরমাণু, এ হাইড্রোজেন একটা পরমাণু, এরা মিলিত হয়ে কি তৈরি করলো? তোমার H2। তাহলে H2 যে এই হাইড্রোজেন, এটা তো একটা প্রতীক, কিন্তু এই H2 কিন্তু এটাকে আমরা কি বলবো? সংকেত বলবো। এটাকে আমরা কি বলবো? সংকেত। তাহলে প্রতীক আর সংকেত জিনিসটা কি বুঝতে পারছো? প্রতীক মানে মৌলের সংক্ষিপ্ত রূপ, সংকেত মানে হচ্ছে অনুসংক্ষিপ্ত রূপ। বলো এতটুকু ক্লিয়ার নাকি? আশা করি এতটুকু ক্লিয়ার তোমরা, হ্যাঁ? এতটুকুতে কোনো সমস্যা আছে? আচ্ছা, আচ্ছা, এই যে তোমরা অনেকে সালাম দিছিলে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলো তো এতটুকু বুঝতে পারছো কিনা? একটু ভাইয়াকে জানাও তো এতটুকু কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এতটুকু গেল, হ্যাঁ? এখন আসো আমরা কি দেখব, যে আণবিক সংকেত। এই যে সংকেত দেখলাম আমরা, এই সংকেতগুলো বিভিন্ন ধরনের হতে পারে। সংকেতগুলো কি? বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে শুরুতে আমরা কি দেখব? আণবিক সংকেত। দেখো আণবিক সংকেত কোনগুলো? আণবিক সংকেত মানে হচ্ছে তোমার কোনো মৌল বা যৌগের অণুতে প্রকৃত পরমাণুর সংখ্যা প্রকাশ করে। তাহলে আণবিক সংকেতগুলো কি করবে জানো? আণবিক সংকেতগুলো হচ্ছে তোমার প্রকৃত পরমাণুর সংখ্যা প্রকাশ করবে, প্রকৃত পরমাণুর সংখ্যা প্রকাশ করবে। সে প্রকৃত পরমাণুর সংখ্যা জিনিসটা কি আমি বুঝাইতেছি, আগে একটু লেখো। প্রকৃত পরমাণুর সংখ্যা প্রকাশ করে। আমরা দেখতেছি সংকেত, সংকেত বিভিন্ন ধরনের হতে পারে। প্রকৃত পরমাণুর সংখ্যা প্রকাশ করবে, প্রকাশ করে, প্রকাশ করে। যেমন দেখো, আমি যদি বলি তোমাদেরকে ভাইয়া, যদি বলি মিথেন, এই মিথেন যে তোমার যে যৌগটা আছে, এর ভিতরে কার্বন আছে কয়টা? কার্বন আছে হচ্ছে তোমার একটা, এবং হাইড্রোজেন আছে কয়টা? তোমার চারটা। এটা কিন্তু তুমি যৌগ দেখাই বলতে পারতাছো বা এখানে কয়টা পরমাণু আছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে তোমার আণবিক সংকেত। আবার আমি যদি বলি পানির ক্ষেত্রে H2O, এইটা দেখে কিন্তু ভাই তুমি বলতে পারতাছো যে এই পানির ভিতরে এখানে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা, তার মানে এটা হচ্ছে তোমার আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত জিনিসটা মানে কি বুঝছো? সহজ কথায় যেই সংকেতটা দেখা তুমি বলতে পারবা ওই যৌগের ভিতরে কয়টা পরমাণু আছে, ওইটাই হচ্ছে তোমার কি সংকেত? আণবিক সংকেত। আবার আমি যদি এরকম বলি যে H2SO4 সালফিউরিক অ্যাসিড,
এটা দেখে কি তুমি বলতে পারবা না? এটা দেখে তুমি কিন্তু বলতে পারবা এখানে হাইড্রোজেন আছে দুইটা, সালফার আছে একটা, অক্সিজেন আছে চারটা। এই যে তুমি যৌগ দেখা বলতে পারতাছো, হ্যাঁ, যে এখানে কয়টা পরমাণু আছে, প্রকৃত পরমাণু সংখ্যা বলতে পারতাছো, এইগুলোই হচ্ছে তোমার আণবিক সংকেত। তাহলে আশা করি আণবিক সংকেত নিয়ে তোমাদের কি নেই, কোনো প্রশ্ন নেই, আণবিক সংকেত বুঝতে পারছো। এখন আসো ভাইয়া, এখন আমরা কি দেখবো জানো? এখন আমরা দেখবো গাঠনিক সংকেত। শোনো, গাঠনিক সংকেত মানে কি জানো? কোনো মৌল বা যৌগের অণুতে পরমাণুগুলো কিভাবে আছে এটা হচ্ছে রেখার মাধ্যমে প্রকাশ করে। তাহলে গাঠনিক সংকেত মানে কি? এটা পরমাণুগুলোকে কিসের মাধ্যমে প্রকাশ করবে? পরমাণুগুলোকে হচ্ছে তোমার রেখার মাধ্যমে প্রকাশ করবে। পরমাণুকে রেখার মাধ্যমে প্রকাশ করবে, রেখার মাধ্যমে প্রকাশ করে, রেখার মাধ্যমে প্রকাশ করবে। রেখার মাধ্যমে প্রকাশ করবে বলতে ভাইয়া কি বুঝাইতে চাইতেছে দেখো তো। দেখো আমরা কি দেখতেছি ভাই, আমরা দেখতেছি গাঠনিক সংকেত। তাহলে গাঠনিক সংকেতগুলো মানে হচ্ছে পরমাণুকে রেখার মাধ্যমে প্রকাশ করবে। কিসের মাধ্যমে? রেখার মাধ্যমে। দেখো আমি যদি বলি এই মিথেন CH4, বলো তো এটা কি তোমার কি সংকেত? এটা কিন্তু আণবিক সংকেত, একটু আগে পড়াই আসছি। যেই সংকেত দেখে তুমি বলতে পারবা ওই ক্ষেত্রে, ওই যৌগটার ক্ষেত্রে বা অণুটার ক্ষেত্রে কি আছে, তোমার কয়টা পরমাণু আছে, এটা তুমি প্রকৃতপক্ষে বলতে পারবা, সেটা হচ্ছে আণবিক সংকেত। তাহলে এটা আণবিক সংকেত। এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না? কার্বনের হাত কয়টা? কার্বনের হাত কয়টা বলো তো? কার্বনের হাত হচ্ছে ভাইয়া চারটা। কয়টা? চারটা। কারণ কি? কার্বনের যোজনী কত? 4। তাহলে এই চারটা হাত দাও, দিলা। এখন দেখো প্রত্যেকটা হাতে কি থাকবে? এই হাইড্রোজেন আছে কয়টা দেখো তো? কার্বনের সাথে হাইড্রোজেন আছে কিন্তু চারটা। তাহলে এই যে চারটা হাইড্রোজেন চলে আসলো, দেখছো? এই যে চারটা হাইড্রোজেন যে দিয়ে দিলা ভাই, এই যে তুমি সংকেতটা পাইলা না, এটাই হচ্ছে তোমার গাঠনিক সংকেত। এটা কি সংকেত? এই সংকেতটাই হচ্ছে তোমার গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত। কেন গাঠনিক সংকেত? এই দেখো তুমি পরমাণুগুলোকে এই যে রেখার মাধ্যমে প্রকাশ করছো না, পরমাণুগুলোকে তুমি রেখার মাধ্যমে প্রকাশ করছো। তাহলে আশা করি তোমরা এটা ভাইয়া বুঝতে পারছো, আণবিক সংকেত আর গাঠনিক সংকেত। এখন কিন্তু একটা সংকেত দেখে বলতে পারবা না কোনটা আণবিক সংকেত কোনটা গাঠনিক সংকেত। দেখো আমি যদি বলি তোমাদের ক্ষেত্রে ভাইয়া পানির কথা যদি বলি, এটা বলো ভাইয়াকে জানাও। আমি যদি বলি পানির H2O, এটা একটা ফরম্যাটে লিখলাম, আরেকটা ফরম্যাট লিখলাম। এই যে পানির আকৃতি কি উল্টো বি আকৃতির না? উল্টো বি আকৃতির। এখন বলো তো ভাইয়া এইখানে কোনটা আণবিক সংকেত কোনটা গাঠনিক সংকেত বলো? এই যে প্রথম যেটা আছে না, এটা কি? এটা কি গাঠনিক সংকেত? না ভাইয়া, ভুল করা যাবে না। প্রথম যেটা আছে এটা কিন্তু আণবিক সংকেত। কারণ এইখানে তুমি তাকায়া বলতে পারতেছো দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু আছে। তার মানে এটা তো যেহেতু আমরা দেখা পরমাণুর সংখ্যা প্রকাশ করতে পারতেছি, এটা আণবিক সংকেত। আর এটা যেহেতু ওই যে রেখার মাধ্যমে গঠনটা প্রকাশ করছে, হ্যাঁ, পরমাণুগুলোকে কিসের মাধ্যমে? এই যে রেখার মাধ্যমে প্রকাশ করছে, বন্ধনের মাধ্যমে। তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে গাঠনিক সংকেত। এটা হচ্ছে কি সংকেত? এটা হচ্ছে গাঠনিক সংকেত। তাহলে আণবিক আর গাঠনিক গেল। এখন আরেকটা সংকেত আছে ভাই, বুঝছো? সেটা হচ্ছে স্থূল সংকেত। কি সংকেত? স্থূল সংকেত। তোমাদের ওই যে ষষ্ঠ অধ্যায় আছে না, মৌলের রাসায়নিক গণনা, ওইখানে কিন্তু তোমাদের স্থূল সংকেত বের করতে বলে। এরপর আর কি আছে? শতকরা সংযুক্তি। তাহলে এই স্থূল সংকেত জিনিসটা কি জানো? স্থূল সংকেত মানে হচ্ছে এখানে পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করব। এখানে মূলত কি করে জানো? স্থূল সংকেতে আসলে কি হয় আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি, একটু ওয়েট করো ভাইয়া। এখানে হচ্ছে পরমাণুর বা পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করি, এটা লেখো। এখানে কি করা হবে? পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে, পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে, অনুপাত প্রকাশ করে, তাহলে স্থূল সংকেতের কাজ কি? স্থূল সংকেত হচ্ছে তোমার অনুপাত প্রকাশ করব। বলো তো গ্লুকোজ যে আছে, গ্লুকোজের সংকেতটা কি বলো? গ্লুকোজের সংকেত কি আমরা জানি? দেখো এই যে হচ্ছে তোমার গ্লুকোজ, এই যে গ্লুকোজটা যে আছে, হ্যাঁ, এখন তোমাকে প্রশ্নে বললো তুমি এই গ্লুকোজের কি লেখো? স্থূল সংকেতটা লেখো। কিভাবে লিখবা? গ্লুকোজের স্থূল সংকেত লেখো। তাহলে দেখবা এইখানে এমন একটা সংখ্যা নিবা যেটা দ্বারা হচ্ছে সবার ভিতরে ভাগ যায়। তাহলে দেখো আমরা কি এটা এইভাবে লিখতে পারি না? দেখো 6 দ্বারা, দেখো 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি পাই? C1
H2O1, তাহলে ওয়ানটা আর লেখা লাগে না বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, CH2O, এইটাই হচ্ছে ভাইয়া তোমার স্থূল সংকেত। বুঝছো, এটাই কি তোমার স্থূল সংকেত। তার মানে কিন্তু এখানে কি করছে দেখো তো, এখানে কিন্তু অনুপাত প্রকাশ করছে। এই দেখো এখানে কি প্রকাশ করছে, এখানে হচ্ছে তোমার অনুপাত প্রকাশ করছে। তাহলে যেই সংকেতটার মাধ্যমে তোমার কি প্রকাশ করা হবো, অনুপাত প্রকাশ করা হবো, সেটাই হচ্ছে তোমার স্থূল সংকেত। এই যে গ্লুকোজকে এখানে আমরা ভাগ দিছি একটা সংখ্যা দ্বারা, 6 দ্বারা, সবার ভিতরে ভাগ করার পরে আমরা একটা অনুপাত পাইছি। এই অনুপাতের মাধ্যমে কিন্তু আমরা এটাকে প্রকাশ করলাম। তাহলে অনুপাতের মাধ্যমে যে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কি তোমার স্থূল সংকেত। এটা হচ্ছে গ্লুকোজের কি সংকেত বলতে পারো, আণবিক সংকেত। আর এটা হচ্ছে তার কি স্থূল সংকেত। কি সংকেত? স্থূল সংকেত। তাহলে সংকেত আমরা কয় ধরনের পাইলাম ভাইয়া? সংকেত পাইলাম আমরা 3 ধরনের। প্রথমত আমরা দেখছি আণবিক সংকেত। আণবিক সংকেত কারে কয়? যেই সংকেত দেখে আমরা বলতে পারবো ওই মানে ওই যৌগটার ক্ষেত্রে বা অণুটার ক্ষেত্রে কয়টা পরমাণু আছে, পরমাণুর প্রকৃত সংখ্যা জানতে পারবা। গেল 1 নাম্বার। 2 নাম্বার আমরা কি দেখছি ভাইয়া? গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত মানে কি? কোন মৌল বা যৌগের অণুর কি নির্দেশ করব? রেখার মাধ্যমে তাদেরকে প্রকাশ করব। যেমন ওই যে আমরা দেখছি, হ্যাঁ, পানির আকৃতি উল্টো বি আকৃতির, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আসে, তাই না? হ্যাঁ, তাহলে ওইগুলো হচ্ছে গাঠনিক সংকেত। 3 নাম্বার যে সংকেতটা দেখলাম সেটা হচ্ছে ভাইয়া স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত মানে কি? স্থূল সংকেত মানে হচ্ছে একটা অনুপাতে প্রকাশ করব। কিসে? অনুপাতে প্রকাশ করব। সেটা হচ্ছে কি সংকেত? স্থূল সংকেত। তাহলে সংকেত নিয়ে আমাদের কথাবার্তা শেষ। তাহলে সংকেত জিনিসটা কি আশা করি ভাইয়া বুঝছো না? সংকেত মানে হচ্ছে কি? অনুসংক্ষিপ্ত রূপ। অনুসংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলি, আর মৌলের সংক্ষিপ্ত রূপটাকে আমরা কি বলি? প্রতীক বলি। হ্যাঁ, আচ্ছা, এখন আসো দেখো পরমাণু। এখন আমরা কি নিয়ে আলোচনা করবো ভাইয়া? পরমাণু। তাহলে এই যে পরমাণুগুলো যে আছে, তোমরা জানো না পরমাণুর কেন্দ্রে কে থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে তোমার কি? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কে থাকে? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে আমরা কি কি দেখতে পাই ভাই? এখানে কি থাকবো? তোমার প্রোটন আর নিউট্রন। প্রোটনটা কি ধরনের চার্জধর্মী? এখানে যে প্রোটন থাকে এটা হচ্ছে তোমার ধনাত্মক, আর নিউট্রনটা হচ্ছে তোমার ঋণাত্মক। হ্যাঁ, আচ্ছা, এবং এর যে বাইরের পরমাণুর যে বাইরের কক্ষপথগুলো আছে, এই বাইরের কক্ষপথগুলোতে কিন্তু তোমার ইলেকট্রনগুলো কি থাকে? ঘুরতে থাকে। হ্যাঁ, ইলেকট্রনগুলো কিভাবে ঘুরে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি হচ্ছে তোমার এইচএসসি রসায়ন প্রথম পত্রের যে তোমার গুণগত রসায়ন নামে একটা অধ্যায় আছে। হ্যাঁ, ওইখানে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারি যে ইলেকট্রনগুলো কোন কক্ষপথে ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, তাদের ঘূর্ণনের দিকটা কেমন হইতেছে, শক্তি স্তরের আকার আকৃতি, এইগুলো বড় ক্লাসে যায় জানবা। হ্যাঁ, তাহলে এখন শুধু তুমি এইটা মনে রাখো যে একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। কি থাকবে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ক্ষেত্রে ধনাত্মক আধান যে আছে প্রোটন, আর নিউট্রন যে আছে নিউট্রাল এর অবস্থান করবে। এবং এর পরমাণুর বাইরের যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। এখন তোমরা কি এটা জানো যে একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য হয় কেন? একটা পরমাণু কিন্তু সামগ্রিকভাবে চার্জ শূন্য। তার কারণ কি জানো? একটা পরমাণুর যে নিউক্লিয়াসে যতগুলা ধনাত্মক আধান প্রোটন থাকে, হ্যাঁ, তার বাহিরের যে কক্ষপথ আছে, বাহিরের কক্ষপথের ক্ষেত্রে কিন্তু ঠিক ততটাই কি থাকবো? ওই ঋণাত্মক আধান কি থাকবো? ইলেকট্রন থাকবো। বুঝতে পারছো? প্লাসে মাইনাসে আলটিমেটলি তোমার সমানে সমানে পরমাণুর সামগ্রিক চার্জ বা আদান কি হয়? শূন্য হয়। এটা কিন্তু খ নাম্বারে আসতে পারে যে পরমাণুর সামগ্রিক চার্জ বা আদান শূন্য হয় কেন? পারবা না ভাইয়া? আশা করি পারবা। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম, পরমাণুর গঠনটা বুঝতে পারছি। এখন দেখো পরমাণুর মূল কণিকা। পরমাণুর ক্ষেত্রে মূলত আমরা 2 ধরনের কণিকা দেখতে পাই। বুঝছো? একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তাহলে পরমাণুর ক্ষেত্রে আমরা কয় ধরনের মূল কণিকা দেখতে পাবো? 2 ধরনের। একটা হচ্ছে তোমার স্থায়ী মূল কণিকা, এটা হচ্ছে কি তোমার স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা। আরেকটা হইতেছে তোমার অস্থায়ী মূল কণিকা। তাহলে এখানে স্থায়ী মূল কণিকা, এই পাশে লেখো ভাইয়া অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। আচ্ছা, এখন আসো ভাইয়া, এই যে তোমার যে স্থায়ী মূল কণিকা আছে, এই স্থায়ী মূল কণিকার ক্ষেত্রে আমরা কারে কারে দেখতে পাবো বলতো? এখানে থাকবে হচ্ছে তোমার প্রোটন, এরপরে থাকবে হচ্ছে নিউট্রন, এবং আমরা কি দেখতে পাবো? ইলেকট্রন। হ্যাঁ, প্রোটনটা তো ধনাত্মক, এটা তো নিউট্রাল, ইলেকট্রন তো হচ্ছে ঋণাত্মক। এই স্থায়ী মূল কণিকা হচ্ছে কয় ধরনের? 3 ধরনের, প্রোটন, নিউট্রন এবং কি ইলেকট্রন। এরপর আসো ভাই অস্থায়ী মূল কণিকার ক্ষেত্রে আমরা কি কি দেখবো? অস্থায়ী মূল কণিকার ক্ষেত্রে আছে তোমার মেসন,
এরপরে আছে ভাই তোমার নিউট্রিনো, নিউট্রিনো, নিউট্রিনো। এরপরে আছে তোমার এন্টি নিউট্রিনো, এন্ট্রি নিউট্রিনো। জাস্ট এইগুলো একটু মনে রাখো, হ্যাঁ, এগুলো জাস্ট একটু মনে রাখো। অস্থায়ী মৌলকণিকা কে কে? মেসন, নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, প্রোজিটন, আর অনেকে আছে। হ্যাঁ, এটা না মনে রাখলেও সমস্যা নাই, কিন্তু এইগুলা ভাইয়া মাস্ট মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে পরমাণুর যে স্থায়ী মৌলকণিকা কয়টা, স্থায়ী মৌলকণিকা হিসেবে আমরা কারে কারে দেখতে পাবো? প্রোটন থাকবো, নিউট্রন থাকবো এবং কি ইলেকট্রন থাকবো। বুঝতে পারছো? এরা হচ্ছে পরমাণু স্থায়ী মৌলকণিকা। এরা কি? পরমাণু স্থায়ী মৌলকণিকা। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম, স্থায়ী মৌলকণিকা। এখন দেখো তোমাদের এই জিনিসটা ভাই একটু জানতে হবো, বুঝছো? এই জিনিসটা জানতে হবো। দেখো তোমাদের বইয়ে কিন্তু একটা ছক আছে, হ্যাঁ, দেখো ইলেকট্রনের প্রতীক কি? প্রোটন, হ্যাঁ, নিউটন কেন দ্বারা প্রকাশ করে, এবং এদের যে চার্জগুলা, চার্জের মানগুলো একটু দেখবা, এবং বরগুলো। হ্যাঁ, এই ছকটা একটু মনে রাখবা ভাইয়া। হ্যাঁ, ছকটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ছকটা একটু দেখবে। আচ্ছা, তাহলে এইটা আমরা দেখলাম। হ্যাঁ, এখন আসো ভাই, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি? কোন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত যে প্রোটন সংখ্যা আছে না, প্রোটন সংখ্যাটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। তাহলে ভাইয়ার সাথে বলো, পারমাণবিক সংখ্যা মানে কি? কোন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। বুঝছো? পারমাণবিক সংখ্যা মানে কি? কোন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। কোন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা, তার মানে প্রোটন সংখ্যাটাকে আমরা কি বলি জানো? পারমাণবিক সংখ্যা বলি। উপস্থিত প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। আর এই পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে বলতে পারবা? প্রোটন সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় যে জেড দ্বারা। তাহলে একে কি দ্বারা প্রকাশ করে বলো? একে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমাদের এমসিকিউতে আসতে পারে যে শোনো, কোন সংখ্যা দ্বারা একটা পরমাণুর পরিচয় প্রকাশ করা হয়? সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। কারণ পারমাণবিক সংখ্যার মাধ্যমে কিন্তু আমরা একটা মৌলকে চিনতে পারি। আমি যদি বলি, আচ্ছা ভাইয়া বলো তো পারমাণবিক সংখ্যা 11, মৌলটার নাম কি? তুমি কিন্তু সরাসরি উত্তর দিতে পারবা, ভাইয়া সোডিয়াম। আমি যদি বলি পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 17, বলো তো মৌলটার নাম কি? তুমি বলবো হচ্ছে আচ্ছা ক্লোরিন। কিভাবে বলতে পারতেছো? তার মানে পারমাণবিক সংখ্যা যদি আমরা জানতে পারি, আমরা কিন্তু মৌলটার পরিচয় প্রকাশ করতে পারি। তাহলে কোন সংখ্যার মাধ্যমে একটা মৌলের পরিচয় প্রকাশ করে? সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার মাধ্যমে। তাহলে এটা মাথায় রেখো, এই পারমাণবিক সংখ্যার মাধ্যমে কিন্তু মৌলের পরিচয় প্রকাশ করা যায়। মৌলের পরিচয় প্রকাশ, মৌলের পরিচয় প্রকাশ, পরিচয় প্রকাশ। আর পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। নিউক্লিয়াসে কি থাকে আমরা জানি? নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে ওই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাটাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা। তাহলে আমি যদি বলি, বলো তো ভাইয়া ক্লোরিনের ক্ষেত্রে তোমার প্রোটন আছে 17টা, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত? 17। কারণ প্রোটন সংখ্যাটাই তো কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, এইটা একটু মনে রাখো। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা নিয়ে আর কোনো প্রশ্ন নাই, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি যদি বলি এই জিনিসগুলোকে কিভাবে প্রকাশ করা হয়, আমি যদি সোডিয়াম, দেখো কি লিখছি? সোডিয়াম। তাহলে সোডিয়ামের দেখো এইখানে আমি লিখলাম 11, এইখানে লিখলাম 23। তাহলে মনে রাখবা এই পারমাণবিক সংখ্যা থাকে পথে পারমাণবিক, পথে হচ্ছে পায়ে। তাহলে এই যে পারমাণবিক সংখ্যাগুলো তোমার নিচের দিকে বা পায়ের দিকে থাকবে। বুঝছো? আমি এরকম যদি লিখি ম্যাগনেসিয়াম, তাহলে বলো এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। বুঝছো? তাহলে পারমাণবিক সংখ্যা কিছুই না, পারমাণবিক সংখ্যা হচ্ছে এক কথায় প্রোটন সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে সেটাই তার পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। পারমাণবিক সংখ্যার মাধ্যমে একটা মৌলের পরিচয় প্রকাশ করা যায়। গেল পারমাণবিক সংখ্যা শেষ ভাইয়া। এখন আসো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বর সংখ্যা। কি দেখবো ভাইয়া? বর সংখ্যা। বর সংখ্যা মানে কি জানো? বর সংখ্যা হচ্ছে একটা সমষ্টি। প্রশ্ন করো ভাইয়া কার সমষ্টি? কার সমষ্টি?
শোনো, ভর সংখ্যা মানে হচ্ছে তোমার প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। ভর সংখ্যা মানে কি ভাইয়া? ভর সংখ্যা মানে হচ্ছে এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। শুনো, আজকে হচ্ছে আমাদের বেসিক ক্লাস হইতেছে, হ্যাঁ, তোমরা নিয়মিত ক্লাসগুলো কইরো, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোন টাইপের সিকিউ গুলো আসে, কোন টাইপের এমসিকিউ গুলো আছে, সব সলভ করানো হবো। তোমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি সাবজেক্টটা যে আছে এসএসসির ক্ষেত্রে বলতেছি, এই দুইটা ভাই আমরা ফ্রিতে শেষ করে দিব, একদম ফ্রিতে। যে বায়োলজি বা কেমিস্ট্রির যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় শূন্য থেকে তোমার বেসিক, তারপর হচ্ছে সিকিউ এমসিকিউ সব সলভ করা হবে, কোনো টেনশন নাই। তুমি যদি ভাইয়া মনে করে থাকো যে আমি তো এতদিন কিছু পড়ি নাই, তাহলে কিভাবে কি, তাহলে তোমার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। জাস্ট ভাইয়াকে একটা কথা দিতে হবে, সেটা হচ্ছে ক্লাসগুলো প্রতিদিন করবা, ক্লাসগুলো জমাবা না, এবং আমি যা পড়াই দিতেছি ওই জিনিসগুলো আবার পরবর্তী ক্লাসের আগে ভালো করে দেখে ফেলবা, এবং গাইড থেকে বিগত সালের সিকিউএমসি গুলো প্র্যাকটিস করবা। আর যেইগুলো না পারবা আমাদের যে আর একাডেমির ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করবা, হ্যাঁ, ওইখানে কিন্তু আমরা সলভ দিয়ে দিব, বুঝতে পারছো? তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ একটাই, নিয়মিত ভাইয়াদের ক্লাস করতে হবে, ক্লাস নোট করতে হবে, হ্যাঁ। আর বন্ধু বান্ধবদের একটু বলবা যে তোমাদের ভাইয়ারা কি একদম ফ্রিতে এসএসসি 27 এবং 28 যারা আছো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সব সাবজেক্ট, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো, এরপরে তোমার বাংলা ইংরেজি যা আছে সব সব ফ্রিতে একদম শেষ করে দেওয়া হবে, হ্যাঁ, শুধু ভাইয়াদের ক্লাসগুলো কইরো। তাহলে ভর সংখ্যা মানে কি বললাম? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। ভর সংখ্যা মানে কি? প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি, প্রোটন আর কি নিউট্রন সংখ্যার সমষ্টি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, যেটাকে আমরা কি বলতেছি বলতো? এটাকে আমরা বলতেছি ভর সংখ্যা। এটা হচ্ছে তোমার কি ভর সংখ্যা। যেমন আমি যদি এরকম বলি, সোডিয়ামের ক্ষেত্রে এই যে দেখো, এই যে 23, এই সংখ্যাটা দেখছো, এটা তো তোমার পারমাণবিক সংখ্যা। এটা কি সংখ্যা? পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি মনে আছে? জেড দ্বারা। আর এই ভর সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা। ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভর সংখ্যাকে হচ্ছে তোমার এ দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। এখন শোনো, এইখান থেকে তোমার কি টাইপের প্রশ্ন আসবে জানো? বইলা দিল যে সোডিয়ামের ক্ষেত্রে তুমি নিউটন সংখ্যা বের করো। তাহলে দেখো, আমরা যদি বলে এর নিউটন সংখ্যা বের করো, এই নিউটন সংখ্যা কি আমরা বের করতে পারবো না? আমরা কি এর নিউটন সংখ্যা বের করতে পারবো না? পারবো তো। দেখো এই নিউটন সংখ্যা কি হবে? নিউটন সংখ্যা দেখো, আমরা যদি বলি, এই দেখো, ভর সংখ্যা সমান আমরা এটা জানি, তাই না? ভর সংখ্যা সমান আমরা জানি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা মানে হচ্ছে তোমার ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, শেষ। ভর সংখ্যা থেকে মাইনাস করে দিবা, কারে মাইনাস করে দিবা? প্রোটন সংখ্যাটাকে। তাহলেই তুমি কি পেয়ে যাবা বলো তো? তাহলেই কিন্তু তুমি নিউটন সংখ্যা পেয়ে যাবা। এখানে হচ্ছে আমরা প্রোটন সংখ্যাটাকে কি করে দিব? মাইনাস করে দিব। তাহলে দেখো, এই সোডিয়াম এর ক্ষেত্রে তোমার ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে এখান থেকে কি মাইনাস করবা? এর প্রোটন সংখ্যা কত? 11। তাহলে দেখো, এখান থেকে আমরা কি পাবো ভাই? এর এই যে 12 যে পাইলাম, এটা হচ্ছে তার কি সংখ্যা বলতো? এটা কিন্তু তার নিউটন সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এখন পর্যন্ত আমরা ভাইয়া কি কি দেখলাম দেখো তো। এখন পর্যন্ত আমরা যেই জিনিসগুলো পড়ছি একবার রিকল করি শুরু থেকে। শুরুতে আমরা দেখছি যে মৌল জিনিসটা কি, বা মৌলিক পদার্থ মানে কি। যেই পদার্থকে ভাঙলে তুমি শুধুমাত্র কি ওই ওই সেই পদার্থটাই পাবা, সেটাকে আমরা বলতেছি মৌল বা মৌলিক পদার্থ। এরপরে যৌগ জিনিসটা কি? যৌগ মানে হচ্ছে দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে যে জিনিসটা তৈরি হয়। যেমন আমি যদি বলি H2O, পানি, এটা একটা যৌগ। কেন যৌগ? এখানে কোন কোন মৌল আছে বলতো? এখানে হাইড্রোজেন মৌল আছে, অক্সিজেন মৌল আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে মৌল যৌগ আমরা বুঝছি। এরপর আমরা কি দেখছি ভাইয়া? প্রতীক দেখছি। প্রতীক মানে কি? প্রতীক হচ্ছে তোমার মৌলের সংক্ষিপ্ত রূপ। প্রতীক মানে কি? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপটাকে আমরা প্রতীক বলছিলাম। যেমন আমি যদি বলি হাইড্রোজেন, তুমি ইংরেজিতে হাইড্রোজেন লেখো, তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করো? এইচ দ্বারা। তাহলে এইচ হচ্ছে তোমার প্রতীক। অক্সিজেনকে কি দ্বারা প্রকাশ করো? ও দ্বারা। তাহলে ও হচ্ছে কি? প্রতীক। বুঝছো? তাহলে মৌলের সংক্ষিপ্ত রূপটাকে আমরা প্রতীক বললাম। এরপরে কি বলছি ভাইয়া? সংকেত। সংকেত মানে কি? অণুর সংক্ষিপ্ত রূপ। সংকেত মানে কি? অণুর সংক্ষিপ্ত রূপ। এই দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে কি তৈরি করলো? তোমার পানি তৈরি করলো। তাহলে এই যে H2O যে আছে, H2Oটা কিন্তু হচ্ছে তোমার কি? একটা সংকেত। কিন্তু H আর O এরা কিন্তু হচ্ছে প্রতীক। বুঝতে পারছো? তার মানে অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলছিলাম। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝছি। এরপরে
না, অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলছিলাম? সংকেত। আর মৌলের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলছি? প্রতীক। এরপর আমরা কি দেখছি? সংকেতের বিভিন্ন প্রকারভেদ দেখলাম, মনে আছে? কি কি প্রকার দেখছিলাম? প্রথম দেখছিলাম আণবিক সংকেত। আণবিক সংকেত কোনটাকে বলে? আণবিক সংকেত মানে হচ্ছে যেই সংকেত দেখা, হ্যাঁ, আণবিক সংকেত মানে কি? আণবিক সংকেত মানে হচ্ছে আমরা যেই সংকেত দেখে কি বলতে পারি, যেই সংকেত দেখে আমরা বলতে পারি যে ওইখানে কয়টা পরমাণু আছে, হ্যাঁ, পরমাণুর প্রকৃত মানটা আমরা প্রকাশ করতে পারি। যেমন আমি যদি বলি তোমাদেরকে H2O পানির কথা বলি, এখানে কি আছে? 2টা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, তাহলে এটা একটা আণবিক সংকেত। এরপর আমরা কি দেখছি? গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত মানে কি? যেই সংকেতের ক্ষেত্রে তোমার রেখার মাধ্যমে পরমাণুগুলোকে প্রকাশ করা হবে, রেখার মাধ্যমে। যেমন পানির আকৃতি কি? উল্টো ভি আকৃতির, ওই যে রেখার মাধ্যমে যে দেখাইলাম চিত্রের মাধ্যমে, সেটাই হচ্ছে তোমার গাঠনিক সংকেত। এরপরে দেখছি আমরা স্থূল সংকেত। স্থূল সংকেত না কারে কয়? স্থূল সংকেত হচ্ছে তোমার অনুপাতে প্রকাশ করবে। কিসে প্রকাশ করবে? অনুপাতে প্রকাশ করবে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখে আসছি। এরপর আমরা কি দেখলাম ভাই? এরপরে আমরা দেখছি হচ্ছে পরমাণুর যে মূল কণিকাগুলা, হ্যাঁ, পরমাণুর মূল কণিকা দেখছি। তাহলে পরমাণুর ক্ষেত্রে মেইনলি আমরা জানি পরমাণুর যে স্থায়ী মূল কণিকা হচ্ছে কে? 3টা। সে হচ্ছে কি? তোমার প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকাগুলো ওইগুলো তোমাদের লাগবে না, জাস্ট একটু জানা রাখো। পজিট্রন আছে, মেসন আছে, নিউট্রিনো আছে, অ্যান্টি নিউট্রিনো আছে। তাহলে পরমাণুর মূল কণিকা গেল। এরপরে আমরা কি দেখছি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি? কোন একটা পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত যে প্রোটন সংখ্যা আছে না, এই প্রোটন সংখ্যাকে আমরা কি সংখ্যা বলছি? পারমাণবিক সংখ্যা বলছি। পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পারমাণবিক সংখ্যাকে হচ্ছে তোমার জেড দ্বারা প্রকাশ করা হয়। আর প্রতে পারমাণবিক, পথে হচ্ছে পায়ে। পারমাণবিক সংখ্যাগুলো হচ্ছে প্রতীকের নিচের দিকে, পায়ের দিকে থাকবে, বুঝছো? আচ্ছা, তাহলে পারমাণবিক সংখ্যা দেখলাম। এরপরে আমরা কি দেখছি ভাইয়া? সেটা হচ্ছে তোমার কি দেখলাম? এরপরে আমরা দেখছি বর সংখ্যা। কি সংখ্যা? বর সংখ্যা। বর সংখ্যা মানে কি বলতো ভাই? বর সংখ্যা মানে হচ্ছে সমষ্টি। বর সংখ্যা মানে কি? সমষ্টি। কার সমষ্টি? প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। হ্যাঁ, এই যে দেখো আমরা এটা দেখলাম। আর যদি আমরা কোনোভাবে বর সংখ্যা জানা থাকে আর প্রোটন সংখ্যা তো জানি, ওইখান থেকে কি আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো এই যে নিউট্রন সংখ্যা মানে কি? বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। শেষ খেলা, খেলা শেষ ভাই, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমরা সামনে কি দেখবো? এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা কি আসো? ধাতু, অধাতু, এই জিনিসগুলো দেখবো। হ্যাঁ, দেখো এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখবো। দেখো এখন আমরা কি দেখবো? এই ধাতু, অধাতু, এই বিষয়গুলো। হ্যাঁ, 1 মিনিট সময় দাও আমাকে একটু। এখন আসো যে দেখো পর্যায় সারণীর ভিতরে ভাই কয়টা মৌল আছে? পর্যায় সারণীর ভিতরে আমরা জানি 118টা মৌল আছে। কয়টা? 118টা মৌল। এই যে পর্যায় সারণীর ভিতরে 118টা মৌল আছে, এই 118টা মৌল মনে প্রাণে একটা জিনিসই চাই না? মনে প্রাণে তার কি হতে চাই ভাই? তোমার আমার চাওয়া পাওয়া অনেক না? তোমার আমার চাওয়া পাওয়া কিন্তু অনেক, হ্যাঁ। কিন্তু এই পর্যায় সারণীর একটা মৌল যে আছে, সে মনে প্রাণে একটা জিনিসই চাই, সে হচ্ছে কি? স্থিতিশীল হতে চাই। পর্যায় সারণীর মৌলগুলা কি হতে চাই? স্থিতিশীল হতে চাই। তাহলে এই স্থিতিশীল হওয়ার ওয়ে কি জানো? হয় তাকে দ্বিত্বক পূরণ করতে হবে, নয় তাকে অষ্টক পূরণ করতে হবে। দ্বিত্বক মানে কি? শেষ কক্ষপথে হচ্ছে তোমার 2টা ইলেকট্রন থাকবো। আর অষ্টক মানে কি? শেষ কক্ষপথে তোমার 8টা ইলেকট্রন থাকবো। তাহলে এই যে মৌলগুলা দ্বিত্বক বা অষ্টক পূরণ করার জন্য, বুঝছো, পর্যায় সারণীর কিছু মৌল আছে যারা ইলেকট্রন ত্যাগ করে দেয়। কি করে? ইলেকট্রন ত্যাগ করে তোমার দ্বিত্বক বা অষ্টক পূরণ করে। কেন? স্থিতিশীল হওয়ার জন্য। তাহলে যারা ইলেকট্রন ত্যাগ করতেছে না ভাই, তাদেরকে আমরা বলতেছি ধাতু। কি বলতেছি? ধাতু। আর মৌলগুলা স্থিতিশীল হওয়ার জন্য যদি ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে অধাতু। তাহলে ধাতু মানে কি? স্থিতিশীল হওয়ার জন্য এরা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করবে। এখন ভাইয়াকে প্রশ্ন করতে পারো, ইলেকট্রন তো ত্যাগ করবে বুঝলাম, একটা মৌল কোন সময় ইলেকট্রন ত্যাগ করবে? কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখো শেষের কক্ষপথে তোমার 1টা, 2টা বা 3টে ইলেকট্রন থাকে, শেষ কক্ষপথে যদি কি থাকে তোমার? শেষ কক্ষপথে, শেষ কক্ষপথে যদি তোমার এরকম থাকে 1টা, 2টা বা 3টি ইলেকট্রন থাকলে ত্যাগ করবে। 3টি ইলেকট্রন থাকলে কি করবে ভাই? ত্যাগ করবে। থাকলে ত্যাগ করবে। বলো তো, এতটুকু বুঝতে পারছো? আজান হইতেছে, বুঝছো?
একটু জানাও তো ভাইয়াকে। একটু জানাও এতটুকু বুঝতে পারছো কিনা। আচ্ছা এখন আসো, তাহলে আমরা কি দেখতেছি? ধাতুগুলা। তাহলে ধাতু মানে কি? যারা স্থিতিশীল হওয়ার জন্য কি করবে? তোমার ইলেকট্রন ত্যাগ করবে। এখন প্রশ্ন হচ্ছে একটা মৌল কোন সময় ইলেকট্রন ত্যাগ করবে? যদি দেখো ইলেকট্রন বিনাশ করার পর শেষের কক্ষপথে তোমার একটা থাকে বা দুইটা থাকে বা তিনটা থাকে, তাহলে ত্যাগ করে দেয়। যেমন এই সোডিয়াম, দেখো আমরা যদি সোডিয়ামের কথা বলি, কার কথা বলি? সোডিয়ামের কথা যদি বলি, সোডিয়ামের প্রথম কক্ষপথে কয়টা থাকে ভাইয়া? দুইটা থাকবে। তারপরের কক্ষপথে কয়টা থাকবে? দেখো তো আটটা থাকবে না? 3 4 5 6 7 8, তাহলে 10টা হইলো। এরপরে হচ্ছে তার তৃতীয় কক্ষপথ, তার তৃতীয় কক্ষপথে থাকবে একটা। তাহলে দেখো তৃতীয় কক্ষপথটাই কি তার শেষ কক্ষপথ না? সোডিয়ামের, সোডিয়ামের শেষ কক্ষপথ কোনটা? তার এই যে তৃতীয় কক্ষপথ। এই শেষ কক্ষপথে আছে কয়টা ভাই? আছে একটা। তাহলে তোমাদেরকে একটা নোট দিছি না? নোটটা কি দিছি? যদি দেখো শেষের কক্ষপথে একটা দুইটা বা তিনটা থাকে, তাহলে কি করে দিবে বলো তো? ত্যাগ করে দিবে, ছেড়ে দিবে, যে তোরে আমার লাগবে না, চলে যা। তাহলে এই সোডিয়াম কি করবে? সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। তো সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে এই সোডিয়াম থেকে সোডিয়াম কি হয়ে যাবে দেখো তো? এই সোডিয়াম কি করলো ভাই? সোডিয়াম হচ্ছে তোমার একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে দিয়ে এটা হয়ে গেল সোডিয়াম প্লাস। কি? সোডিয়াম প্লাস। এই যে সোডিয়াম প্লাস হলো, এর ক্ষেত্রে কি এখন ভাই তার তৃতীয় কক্ষপথটা থাকবে? তৃতীয় কক্ষপথটা থাকবে না, কারণ সে ইলেকট্রন ত্যাগ করে দিছে। এই দেখো এইটা হচ্ছে সোডিয়াম প্লাসের চিত্রটা। প্রথম কক্ষপথে দুইটা, তারপরের কক্ষপথে আটটা, তৃতীয় কক্ষপথ ব্যানিশ হয়ে গেছে, কারণ এটা সোডিয়াম না, এটা সোডিয়াম প্লাস আয়ন। ঠিক আছে, এই যে সোডিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি বলতে পারবা? এই যে সোডিয়াম প্লাস আয়নটা যে আছে, এই সোডিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে বলতো এর প্রোটন সংখ্যা কয়টা, এর ইলেকট্রন সংখ্যা কয়টা? দেখি একটু বলো তো, কেমন পারো তোমরা? সোডিয়াম প্লাস আয়নের প্রোটন সংখ্যা কয়টা, ইলেকট্রন সংখ্যা কয়টা? এর প্রোটন সংখ্যা হচ্ছে কিন্তু তোমার কি 11টাই। সে তো আর প্রোটন ত্যাগ করে নাই। এর প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 11টাই, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি 11টা হবে? আমরা তো জানি কোন একটা পরমাণুর ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সেম থাকবে, কিন্তু এটা তো আয়ন। এটা কি ভাই? এটা আয়ন, সোডিয়াম প্লাস আয়ন। তাহলে সে কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু সোডিয়াম প্লাস হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। ইলেকট্রন সংখ্যা কয়টি? 10টি। আর এই যে ধনাত্মক আধান আছে না, এই ধনাত্মক আধানগুলাকে কি বলে জানো? এদেরকে বলে ক্যাটায়ন। এই ধনাত্মক আধানগুলাকে কি বলা হয়? এই ধনাত্মক আধানগুলোকে বলে ক্যাটায়ন বলে। তাহলে সোডিয়াম প্লাস আয়নটা যা আছে এটাকে আমরা কি বলবো? ক্যাটায়ন বলবো। বুঝছো? আচ্ছা, তাহলে এই ধাতু জিনিসটা তোমরা বুঝছো। এখন আসো যে অধাতু জিনিসটা কি? সহজ কথাই ওই যে একই কথা, পর্যায় সারণীর সকল মৌলগুলা স্থিতিশীল হইতেছে। স্থিতিশীল হওয়ার জন্য হয় ইলেকট্রন ত্যাগ করবে, না হয় গ্রহণ করবে। তাহলে যারা ত্যাগ করে দেয় তারা তো ধাতু, তারা তো ধাতু, তাই না? তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা কি ভাই? যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে অধাতু। তাহলে অধাতুগুলো কি করবে? অধাতুগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। বুঝছো? কেন গ্রহণ করবে? ওই দ্বিতীয়ক বষ্টক পূরণ করার জন্য, তা না হলে তো স্থিতিশীল হইতে পারবে না। আর সকল মৌলগুলাই তো মনে প্রাণে কি চায়? স্থিতিশীল হইতে চায়। তাহলে প্রশ্ন হইতেছে একটা মৌল কোন সময় তোমার ইলেকট্রন গ্রহণ করবে? সর্বশেষ কক্ষপথে যদি তোমার 6টা বা 7টা, হ্যাঁ 5টা 6টা 7টা এরকম থাকে, এরকম থাকলে সচরাচর তারা কি করবে? গ্রহণ করবে। কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করবে। যেমন ধরো এই ক্লোরিনের ক্ষেত্রে যদি বলি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তার মানে তার শেষের কক্ষপথে কয়টা থাকে জানো? ক্লোরিনের শেষ কক্ষপথে কিন্তু আমরা 7টা ইলেকট্রন দেখতে পাই। কয়টা ভাইয়া? 7টা। তাহলে আমি তো তোমাদের বলছিলাম পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলই কি চাই ভাই? তারা কি চায়? তারা হচ্ছে স্থিতিশীল হতে চায়। স্থিতিশীল হওয়ার জন্য কি করবে? ইলেকট্রন হয় ত্যাগ করবে, নাই গ্রহণ করবে। তো ক্লোরিনের শেষের কক্ষপথে আছে 7টা, তার অষ্টক পূরণ করার জন্য কয়টা লাগে ভাইয়া? একটা লাগে। কয়টা? একটা লাগে। তাহলে সে কি বোকা? সে তো বোকা না। সে কি করবে জানো? সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। কি করবে? একটা গ্রহণ করবে। তাহলে এই ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করার মাধ্যমে স্থিতিশীল হয়, তাহলে ক্লোরিন একটা কি ভাই? ক্লোরিন একটা অধাতু। বুঝছো? ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে ক্লোরিন মূলত কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কোন আয়নে পরিণত হয়? ক্লোরিন মাইনাস। হ্যাঁ, ক্লোরিন মাইনাসে পরিণত হয়। আর এই যে যে ঋণাত্মক আধানে আহিত হইলো বা পরিণত হইলো, এটাকে বলি অ্যানায়ন। এগুলাকে কি বলে? অ্যানায়ন।
তো ঋণাত্মক আধানগুলোকে আমরা কি বলি? অ্যানায়ন। আর ধনাত্মক আধানগুলোকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি। তাহলে তোমাদের কাছে প্রশ্ন পাই সেম, আমার সেম প্রশ্ন, এই যে ক্লোরিন মাইনাস আয়নটা যে আছে, বলো এই ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত বলতে পারবা? প্রোটন সংখ্যা কিন্তু 17টাই, তাই না? এর প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা 17টাই হবে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কয়টা হবে বলো তো? আগে ছিল 17। এই দেখো, যখন আগে ছিল 17 যখন ক্লোরিন ছিল, কিন্তু যখন তোমার ক্লোরিন মাইনাস হয়ে গেল, সে মাইনাস মানে কি? তার মাথায় মাইনাস মানে কি? সে ঋণী, সে কি গরিব, সে ঋণী। সে কয়টা গ্রহণ করছে? সে একটা গ্রহণ করছে, এই জন্য তার মাথায় একটা মাইনাস চলে আসছে। তার মানে আগে ছিল 17টা ইলেকট্রন, এখন যেহেতু একটা গ্রহণ করছে, তাহলে এই ক্ষেত্রে তার ইলেকট্রন কয়টা বলো তো? এই ক্ষেত্রে তার ইলেকট্রন কিন্তু 18টা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা বলতে পারবা এই যে ম্যাগনেসিয়াম 2+ যে আছে, এই ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে কয়টা প্রোটন কয়টা ইলেকট্রন আছে বলো তো? কয়টা প্রোটন কয়টা ইলেকট্রন আছে? দেখো প্রোটন সংখ্যা তো 12টাই, কারণ প্রোটন তো ত্যাগ করে নাই। মাথার উপরে 2+, এই 2+ দ্বারা দেখো, প্লাস মানে হচ্ছে ধনী ধনী ভাব, প্লাস মানে কি? ধনী ধনী ভাব, বুঝছো? সে ধনী, বড় লোক। তার মানে সে কি? যেহেতু 2+, তার মানে সে 2টা ত্যাগ করছে। বুঝছো? 2+ মানে সে কি বুঝাইতেছে? যে আমি 2টা দান করে দিছি। বুঝছো? এই জন্য তার মাথায় কি ওই 2+ চলে আসছে। এখন বলো তো, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন? ম্যাগনেসিয়াম 2+ আয়নের ক্ষেত্রে এখানে ইলেকট্রন সংখ্যা কিন্তু হবে 10টা। এই হচ্ছে কাহিনী, বুঝছো? ধাতু অধাতু কি বুঝছো? আরো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। এক কথায় ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে। একটা মৌল কোন সময় ইলেকট্রন ত্যাগ করবে? শেষের কক্ষপথে যদি তোমার 1টা 2টা বা 3টা থাকে, স্থিতিশীল হওয়ার জন্য, দ্বিতীয়ক বষ্টক পূরণ করার জন্য ত্যাগ করে দেয়। আর অধাতুগুলা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। কোন সময় গ্রহণ করবে? শেষের কক্ষপথে যদি দেখো তোমার 5টা 6টা বা 7টা থাকে, তাহলে সচরাচর গ্রহণ করবে। আর গ্রহণ করার মাধ্যমেই তো কি তোমার অধাতুতে পরিণত হবে। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন আসো যে পরমাণুর ভর। শুনো, পরমাণুর ভর, এই দেখো এই একটা পরমাণু, এই পরমাণুর ক্ষেত্রে কি আছে দেখো তো? এই পরমাণুর নিউক্লিয়াসে আমরা দেখতে পাইতেছি 2টা প্রোটন আর 2টা নিউট্রন আছে। তাহলে পরমাণুর ভর বলতে কি বোঝায় জানো? পরমাণুর ভর বলতে বোঝায় তোমার নিউক্লিয়াসে উপস্থিত, মানে যে কয়টা প্রোটন আর নিউট্রন সংখ্যা আছে তাদের মোট ভরের সমষ্টি। তার মানে প্রোটন আর নিউট্রন যে আছে এদের মোট ভরের সমষ্টি। এখানে আমরা দেখতে পাইতেছি প্রোটন আছে 2টা, তাহলে 2 দাও ইন্টু একটা প্রোটনের ভর কত দেখো তো? একটা প্রোটনের ভর হচ্ছে 1.673, 1.673 10⁻²4 গ্রামে। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে আমরা প্রোটনের কি মোট ভর পেয়ে গেলাম। কি পাইছি ভাই? প্রোটনের মোট ভর। এখন আমরা জানি পরমাণুর ভর বলতে মানে কি? প্রোটন প্লাস নিউট্রনের মোট ভরের সমষ্টি। তাহলে এইখান থেকে তুমি আর কি নিবা? নিউটনের মোট ভরটা নিয়ে নাও। তাহলে নিউটন আছে কয়টা? 2টা, তাহলে 2 ইন্টু একটা নিউটনের ভর কত দেখো তো? একটা নিউটনের ভর দ্বারা গুণ করে দাও, তাহলে তো হয়ে যায় 1.675 ইন্টু 10⁻²4। তাহলে দেখো তো, এইটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে কি? পরমাণুর ভর। হ্যাঁ, পরমাণুর ভর, এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে বুঝতে পারছো পরমাণুর ভর জিনিসটা কি? পরমাণুর ভর মানে হচ্ছে দেখবো ওই পরমাণুর ভিতরে মোট কয়টা প্রোটন আছে, মোট কয়টা নিউট্রন আছে, তাদের মোট ভরের সমষ্টি। তাদের মোট ভরের সমষ্টিটাই কি হবে? পরমাণুর ভর হবে। তাহলে ভাইয়া কি একটু জানাও তো, এই যে এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছো? একটু জানাও তো, এই যে এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আশা করি সবকিছু বুঝতে পারছো। নেক্সট ক্লাসে থাইকো, আমরা হচ্ছে কি এর পরবর্তীতে অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে তো আমাদের প্রথম ক্লাস ছিল, বেসিক টপিকগুলো ছিল, আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকবো। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো ভাইয়া আপুরা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকবো। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো ভাইয়া।